বড়লেখা প্রকৃতির সবটুকু রূপ গায়ে মেখে বৈচিত্র্যের বৈভবে নিজেকে সাজিয়ে প্রায় 450 বর্গ কিলোমিটার আয়তনের স্নিগ্ধ সুন্দর সমৃদ্ধ এ জনপদ মৌলভীবাজারের 6টি উপজেলার একটি হয়ে ছুঁয়ে আছে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্ত। লাঠিটিলা পাল্লাস্থল সীমান্তরেখার প্রায় 20 কিলোমিটার দীর্ঘ এলাকায় মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত ভাগাভাগি করেছে ভারতীয় আসাম রাজ্যের করিমগঞ্জের সাথে। বড়লেখা উপজেলা সদরের 11 কিলোমিটার দক্ষিণ পূর্বে স্বাগত জানায় মাধবকুণ্ড ইকো পার্ক। নিসর্গধন্য এই ইকো পার্কের মূল আকর্ষণ বাংলাদেশের সর্ববৃহৎ প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুণ্ড। পাথারিয়া পাহাড়ের গঙ্গামারা ছড়ার রূপালী জলধারা প্রায় 162 ফুট ওপর থেকে ঝরছে নিচের কুণ্ডে। মাধবকুণ্ড জলপ্রপাতের সঙ্গ পেতে ভ্রমণপিয়াসীরা আসেন দেশের নানা প্রান্ত থেকে, একাত্ম হন নানাভাবে। জলপ্রপাত হয়ে নামা গঙ্গামারা ছড়ার জলধারা ভ্রমণপিয়াসীদের শীতলতার সুখ বিলিয়ে নিম্নগামী হয়েছে মাধবছড়া নামে। জুড়ি রেঞ্জের মাধবছড়া বনবিটের 267 একর এলাকা মাধবকুণ্ড জলপ্রপাতকে কেন্দ্রে রেখে ইকো পার্কের আদল পেয়েছে নানা ধরনের আয়োজনে। জলপ্রপাতের জলে ভেজা পাহাড়টা পুরোটাই পাথরে তৈরি বলে নাম পাথারিয়া। পাথুরে সমতলের ওপর চলার পথ করে নিয়ে মাধবকুণ্ডের এই জলধারা শেষ পর্যন্ত যে মিশেছে হাকালুকি হাওরে। মাধবেশ্বর মহাদেবের এই মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান হিসেবে বিবেচিত। চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান ও মেলা হয় এখানে। ঘুরতে আসা মানুষজনের জন্য নানা পদের মনোহারী পণ্য কেনাকাটার সুযোগ আছে মাধবকুণ্ড ইকো পার্কে। বড়লেখার সবচেয়ে কর্মব্যস্ত এলাকা উপজেলা সদরের এই পৌর জনপদ। 9টি ওয়ার্ড আর 30টি মহল্লার সমবায়ে গড়া এই পৌর জনপদ থেকে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় প্রশাসন, উৎপাদন, উন্নয়ন ও শিক্ষাসহ পুরো উপজেলা জনপদের সকল কর্মকাণ্ড। বড়লেখা ডিগ্রি কলেজ সহ নানা ধরনের প্রায় 350 শিক্ষা প্রতিষ্ঠান বড়লেখায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিক্ষা বিস্তারে। বড়লেখার 10টি ইউনিয়নের একটি সুজানগর উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।
আগর গাছ। বিশেষ প্রজাতির এই গাছ সমৃদ্ধির সুখ এনেছে সুজানগরীর জীবনধারায়। পানি জমে না এমন উঁচু জমি পেলেই সুজানগরীর বাসিন্দারা বাগান গড়েন আগর গাছের। আগর গাছের এমন দখলদারি বড়থল ও শালদিঘা সহ সুজানগরের ২৫টি গ্রামের সবগুলোয়। বছর ৭ মাথায় আগর গাছের কাণ্ড জুড়ে ইঞ্চি ২ পরপর লোহার পেরেক গাঁথেন সুজানগরের আগর চাষিরা। পেরেক মারা অবস্থায় গাছ বছর ৩-৪ রাখলে ভেতরে ক্ষত সৃষ্টির ফলে ক্ষতস্থানে কাঙ্ক্ষিত আগর তৈরি হয়। পেরেক গাঁথার সাধারণত ৩ থেকে ৫ বছর পর আগর চাষিরা জীবাণুদুষ্ট আগর গাছ কেটে আনেন প্রক্রিয়াকরণের জন্য। পেরেক সৃষ্ট ক্ষতস্থানে ফ্যাক্রেমোনিয়াম প্যারাসাইটিকা নামের ফাঙ্গাসের সংক্রমণ প্রতিরোধে গাছের প্রতিরোধ ব্যবস্থা বিশেষ যে কষ তৈরি করে তারই ঘনীভূত রূপ কালচে এই আগর। কাঠের জমাট কষযুক্ত অংশগুলো আলাদা করাটা কয়েক ধাপের কাজ। এজন্য প্রথমে গাছ ফেঁড়ে লম্বালম্বি ফালি করতে হয় এবং পরে পেরেকগুলো সরাতে হয়। কাজের সুবিধার্থে এবার গাছের ফালিকে ছোট ছোট টুকরো করে কেটে নেয়ার পালা। আগর সংগ্রহের বিশেষ আয়োজন সুজানগরকে আতরের আতুরঘর হিসেবে দেশ ছাপিয়ে বিদেশেও দিয়েছে বিশেষ পরিচিতি। আগর গাছের সাদা রঙের কাঠ তুলা গাছের কাঠের মতোই নরম, তাই কেটে টুকরো করা যায় সহজে। এবারের কাজ ফালির ছোট টুকরোগুলোকে কেটে কুটে চিপস বানানো। দল বেঁধে আগর আহরণের কাজ চলে সুজানগরের ঘরে ঘরে। দায়ের সাহায্যে আগর প্রক্রিয়াকরণের কাজটিকে আগর শ্রমিকরা বলেন দা দাইয়া। কাঁচামালের বর্ধিত চাহিদা মেটাতে সুজানগরে আগর কাঠের প্রয়োজন মাফিক আমদানিও হয় ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও সিঙ্গাপুর থেকে। কম আগর সম্বলিত দোম নামের কাঠ কেটে ছোট ছোট উড চিপ সাধারণত বানানো হয় সুগন্ধি আতর তৈরির জন্য। আগর আতর শ্রমঘন শিল্প। সুজানগরের এই শিল্পের সাথে শ'তিনেক আতর ব্যবসায়ী সহ ৩০ থেকে ৩৫ হাজার মানুষ জড়িত প্রত্যক্ষভাবে, আর পরোক্ষভাবে প্রায় ১,২,০০,০০০। ইউনানি ভাষায় আগরকে বলা হয় আগুরু বা আরবি ভাষায় উদ। ঔষধি গুণ থাকায় ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসার ওষুধ তৈরিতে আগর কাঠ ব্যবহৃত হয় ভেষজ উপাদান হিসেবে। পুরুষদের পাশাপাশি নারীরাও শ্রম দেন আগর আহরণের ধাপভিত্তিক কাজে। আহরণ করা আগরের বেশিরভাগটাই রপ্তানি হয় মধ্যপ্রাচ্যের সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও ইয়েমেন, এশিয়ার চীন, জাপান, থাইল্যান্ড ও মালয়েশিয়া এবং ইউরোপের ফ্রান্স সহ নানান দেশে। আগর গাছের উডচিপগুলোকে মাদুরে রেখে রোদে শুকানো হয় উঠানে উঠানে। সুজানগরের অলিতে গলিতে, বাড়িতে বাড়িতে শুধু নয়,
2015 সালে শিল্প হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে আগুর আহরণের আয়োজন বাড়ছে জুড়ি, কুলাউড়া ও কমলগঞ্জ সহ অন্যান্য উপজেলা জনপদেও। আগুর কাঠ ও আগুর আতরের বিপণন কেন্দ্র হিসেবে সুজানগর বুকে ধরে আছে বহু শতাব্দীর ইতিহাস। প্রায় 1400 বছর আগেও যে বড়লেখায় আগুর কাঠ ও আগুর আতরের বিপণন চলত তার ঐতিহাসিক প্রমাণ আছে। 1947 সালে দেশ বিভাগের আগ পর্যন্ত সুজানগরের আগর ব্যবসায়ীরাই ছিলেন আসামের আগর মহালগুলোর একচেটিয়া ইজারাদার। উঠানের রোদে উড চিপস শুকানোর পাশাপাশি পলিথিন শিটে মোড়ানো ড্রায়ার দিয়ে উড চিপের আর্দ্রতা কমান আগর ব্যবসায়ীদের কেউ কেউ। ভিতরের টেম্পারেচার আছে 40 ডিগ্রি সেলসিয়াস, আর বাইরে কত 30 ডিগ্রি। এটা ওই যে কাঠ শুকানোর জন্য আর কি। পলিথিন দিকে সব দিকে ডাকিয়ে দিলাম, ও রোদ ডুবে মাল গরম হবে। তারপর একটা এক্সজস্ট ফ্যান আছে, ওইটা ময়েশ্চারাইজ আউট করবে। কম সময়ে কাঙ্ক্ষিত মাত্রায় উড চিপের আর্দ্রতা কমানো যায় এই ড্রায়ার ব্যবহার করে। এখানে কাজ চলছে বেশি আগুর সম্বলিত কাঠ নিয়ে। লক্ষ্য সাদা ও লালচে রঙের বাড়তি কাষ্ঠল অংশ ফেলে দিয়ে সুগন্ধি আগুর কাঠকে বিক্রয় উপযোগী করা। আগুর কামলা বা দাইয়া কামলা নামের দক্ষ কারিগররা আগুর কাঠের বাড়তি অংশ ছেঁটে ফেলেন বিশেষ ধরনের বাটালি দিয়ে। বাটালি দিয়ে করা বিশেষ নৈপুণ্যের কাজটিকে কারিগররা বলেন বাটাইল দাইয়া। বাটাইল দাইয়া পর্বে আগুর কাঠ পরিণত হয় ব্যবহার উপযোগী পণ্যে। শুধু আগুর কাঠ ও আগুর আতর নয়, আগুর গাছের সুগন্ধি কাঠ দিয়ে ডেকর নামের গৃহসজ্জার ভাস্কর্য, আগরবাতি ও ধূপকাঠি সহ নানা ধরনের জিনিস বানানো হয়। সাদা রঙের বাড়তি কাষ্ঠল অংশ ফেলে দিলে এক একটি গাছ থেকে শেষ পর্যন্ত বেশি আগুর সম্বলিত ব্যবহারযোগ্য আগুর কাঠ মেলে 3 থেকে 4 কেজির মতো। আগুর কাঠে কালচে আগুরের পরিমাণ যত বেশি থাকে, আগুরদানিতে পোড়ালে সুগন্ধ তত বেশি বিলায়। আতর তৈরির জন্য দ্বিতীয় ধাপে কম আগুর সম্বলিত উড চিপস ও উপজাত হিসেবে সৃষ্ট চূরণ নামের কাষ্ঠচূর্ণ কখনো আস্ত, কখনো বা গুঁড়া অবস্থায় বড় বড় পাত্রে ভরা হয় ভেজানোর জন্য। প্রতি 1 তোলা আগুর আতর তৈরির জন্য উড চিপস ও চূড়ন সাধারণত ভেজাতে হয় কম বেশি 10 কেজির মতো। পাত্রের পানিতে উড চিপস ও চূড়ন ভিজিয়ে রাখতে হয় 1 থেকে 1.5 মাস, কখনো বা 2 মাস পর্যন্ত। কারখানাগুলোয় উড চিপস ও চূড়ন ভেজাতে ড্রামের বদলে ব্যবহৃত হয় বড় বড় চৌবাচ্চা। প্রথমে আমরা ওই যে গাছটা কেটে নিয়ে আসার পরে এগুলা ওয়ার্কাররা আছে কাজ করার পরে এগুলো এখানে পচানো হয়, 1-2 মাস এখানে রাখা হয় ভিজে। এটা কাঁচামাল, এই বিভিন্ন সাইজ, এই সাইজ করে রাখা হয়, কেটে রাখা হয়। তারপর ওইটা আমরা 1.5 মাস 2 মাস ওখানে পানির মধ্যে দিয়ে পচানোর পরে তারপরে এটা আমরা পাতিলে দিই।
সুজানগরে আগর আতর তৈরির কারখানা ও বাড়িভিত্তিক প্ল্যান্ট আছে প্রায় ৩০০ মতো। এই পাথরগুলো দিতে হয়, এখানে যেগুলো আছে এগুলোতে দেওয়া হয়। আর এইখানে দেওয়ার পরে এখানে লক করার পরে ধরেন 20 থেকে 25 দিন, তারপরে মালের কোয়ালিটি বুঝে কোনো সময় 30 দিনও দেওয়া হয়, জাল দেওয়া হয় কন্টিনিউয়াসলি, গ্যাস চলতেছে প্রতিদিন। আর ছোটগুলাতে 10, 12, 15, 7 দিন এরকম রেঞ্জের অনেক। এটা আপনার আপনার জালটা প্রসেসিং টাইমটা এটাতে বেশি দেওয়া হয়। তারপরে এইটাতে জাল দেওয়ার পরে আপনার এইগুলোতে ধরেন 10, 12 দিনের 15 দিনের মাথায় আমরা একবার করি, এই আতরটা উঠাই নেই রানিং অবস্থায়, তারপরে আবার আরো কয়েকদিন জাল হয়, তারপরে আবার আমরা ফাইনাল প্রসেস আতরটা উঠাই ফেলি, মালটা আউট করে নতুন মাল আমরা দিই। এইরকম তো পিছন দিকে আছে আমাদের আতরের প্রসেসটা হলো ওই পাত্র থেকে আপনার এটা কন্ডেন্সার, এখানে ঠান্ডা গরমের বিষয়টা এখানে তৈরি। এখানে আমরা সবসময় কন্টিনিউয়াসলি পানি যাচ্ছে ঠান্ডা রাখার জন্য। কোনটা আপনার এই যে এই পাইপ দিয়ে আতরটা পানির সাথে ঢুকতেছে, এইটার ভিতরে একটা আপনার জিলাপির মতো প্যাচ আছে এখানে, এটা গিয়ে এখানে কিন্তু আতরটা আসতেছে এখানে এইটারে আপনার ঠান্ডা রাখার জন্য এই কন্ডেন্সারের সিস্টেমটা প্রসেস করা আছে। এটা পানি ঠান্ডা রাখে, কন্টিনিউয়াসলি ঠান্ডা পানি ঢুকতেছে, গরম পানি এই রাস্তা দিয়ে বের হইতেছে। এটা দিয়ে ঠান্ডা পানি ঢুকতেছে আর এটা দিয়ে গরম পানি বের হয়ে যেতেছে, আউটপুট বের হয়ে যেতেছে। এটা ঠান্ডা রাখার জন্য, এটা ঠান্ডা রাখার জন্য ভিতরে পাইপটা ঠান্ডা হয়ে আতরটা যাতে পুড়ে না যায়, এটা ঠান্ডার প্রসেস। ভিতরে এখানে ঠান্ডা, হাতের ঠান্ডা, কিন্তু উপরটা একটু গরম, এর উপর ঠান্ডা, যাতে আতরটা ভালো মতো আসে, নষ্ট না হয়। আর আতরটা এখানে জমতেছে এসে, এইগুলো আপনার এই যে পানির সাথে আতর আসতেছে, এটাই আতর। তারপরে আমরা এখানে ম্যানুয়ালি আমাদের আগের ট্রেডিশনাল স্টাইলে আমরা এখান থেকে পানি থেকে আতরটা উঠে ফেলবো। ওইটা যখন এখানে সময় হয় না, নাহলে দেখতে পারতেন কিভাবে আমরা এটা নেই। এটা হলো প্রসেস। তারপরে এখান থেকে আমরা ফিল্টারিং করে আপনার আতরটা যে পানিটা সরাইয়া, ময়লা সরাইয়া পিওর আতরটা আমরা বোতলজাত করে এক্সপোর্ট করি। কারখানা বা পারফিউমারিতে স্টেইনলেস স্টিলে তৈরি সেমি অটোমেটিক ডেকগুলোয় গ্যাস বার্নার ব্যবহার করে ফার্মেন্টেড উড চিপ জাল দেয়া হয়। সরগুসে ঢাকা বয়লিং ডেগে ফার্মেন্টেড উড চিপ নির্দিষ্ট সময় ধরে জাল দিলে সৃষ্ট জলীয় বাষ্প ওপরের নল দিয়ে প্রবাহিত হয় পাশের কন্ডেন্সার ইউনিটে। ঠান্ডা পানির সংস্পর্শে বাষ্পীয় পাতন পদ্ধতির মাধ্যমে সৃষ্ট তরল আতর ও পানি শেষে নল বেয়ে জমা হয় নিচের কন্টেইনারে। পানিতে তেলের মতো ভেসে থাকা তরলই কাঙ্ক্ষিত আগর আতর। আগর গাছের এই নির্যাস, সুগন্ধি গুণাগুণ আর বিশেষ উৎপাদন পদ্ধতির কারণে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই প্রোডাক্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। কারো কারো বেলায় ভেদ ঘুঁচে গেছে বাড়ি ও কারখানার। আতরের চেয়ে কোনো অংশে কম নয় আগর কাঠের চাহিদাও। আমি আগর আতর ব্যবসা করি। আগর আতরের ব্যবসার সাথে আমি 23-24 বছর থেকে জড়িত আছি। এটা হইল গিয়া আগর উড, যেটারে বলা হয় ন্যাচারাল। একটা গাছের বয়স 40-50 বছর, যত বলানো হইব তখন মালগুলো আর ওই যে ন্যাচারাল আর কি ফুকে খাবার বাদে এটা মাল হয় ন্যাচারাল আগর উড, এটা যেটারে বলা হয় এটা হইল গিয়ে একটা কোয়ালিটি। এখানের মাঝে হইল কি মালর হইল কি তোল হইল মাল, এটা হইল কি 1 নম্বর, হইল কি 2 নম্বর, এটা হইল কি 3 নম্বর কোয়ালিটি আছে। এখানে মনে করো এটা রেট হইল গিয়া 60,000 এটা রেট, আর এটা রেট হইল গিয়া 75,000 কিলো, আর এটা রেট হইল গিয়া 1,80,000 বুঝছেন। আমরা বংশ পরম্পরায় আগর আতর প্রস্তুত করে থাকি এবং এক্সপোর্ট করি। আমাদের আব্বা, দাদা, দাদা দাদা এরকম কয়েকশো বছর ধরে আমাদের এই ব্যবসা চলে আসতেছে। আগর গাছ থেকে 2টা প্রোডাক্ট পাওয়া যায়, একটা হলো লিকুইড আতর ফর্মে। আতর ফর্ম এটা মধ্যপ্রাচ্যের আরবিরা এটা আতর হিসাবে ইউজ করে, আবার ইউরোপ
ইউরোপের দিকে এটা যায়, ওরা আবার এটা দিয়ে পারফিউম করে, দামি দামি যে উড পারফিউম এটা দিয়ে করে। আর এই কাঠটা এইটা একটা কয়লা আছে, এরকম কয়লা দিয়ে এই কাঠগুলা পুরায়। আমি একটা কাঠ ভেঙে এই কয়লার মধ্যে দিলাম, এই যে ধোঁয়া উঠতেছে এটা সুগন্ধি, বা এই যে কুটের মধ্যে দেওয়া যায়। এবং এটা হচ্ছে মক্কা শরীফ, মদিনা, ওই যে কাবা শরীফের সামনে এটা পুরায়, আরবিরা এটা পুরাইয়া ওরা গ্রান নেয়। এই কাঠগুলা গাছের ভিতর থেকে পাওয়া গেছে। গাছে পোকা সিদ্ধ করছিল, বাসা করছিল গাছের ভিতরে, করার পরে গাছ নিজের বাঁচানোর জন্য একটা আবরণ তৈরি করে। ধরেন গাছের মধ্যে যদি একটা তার কাটা মারেন, আপনি পেরেক মারেন, তো পেরেক থেকে বাঁচার জন্য সে পেরেকের চারপাশে একটা আবরণ তৈরি করে। এই জিনিসটা হচ্ছে এই জিনিস। এখানে ধরেন পোকায় গাছে ছিদ্র করছিল, পরে গাছের ভিতরে বাসা করছিল, পরে গাছ যেন না পচে এই জন্য গাছে একটা সিলিং আবরণ তৈরি করছে। এটাই হচ্ছে আগর। এটা পুরাইলে আপনি গ্রাম পাচ্ছেন। এটা সিদ্ধ করে ফ্যাক্টরিতে দিয়ে আতর তৈরি করা যাচ্ছে। এই এলাকার যত লোক আছে সবাই এই ব্যবসার সাথে জড়িত। অনেকের দোকান আছে বিদেশ, তো তারা আমাদের কাছ থেকে আতর কিনে নিয়ে যায়। চাইনিজ অ্যাম্বাসেডার আসছিল, তারপরে কাতারের অ্যাম্বাসেডার আসছিল, এরকম আসে আর অনেক বিদেশিরাও আসে মাঝে মধ্যে। এই ব্যবসা দিন দিন আরো বড় হচ্ছে এবং বিস্তৃত হয়ে যাচ্ছে। এখন ওই যে পার্বত্য চট্টগ্রাম লক্ষ লক্ষ গাছ লাগাইছে লোকজন, এবং ওরা প্রোডাকশনেও যাচ্ছে আস্তে আস্তে। এটার প্রাইসের কোনো শেষ নাই। এটা যদি থিকনেস বেশি থাকে এবং মানে বেশি কালো থাকে তাহলে ধরুন 5 লাখ 7 লাখ 10 লাখ এরকম হতে পারে কেজি দাম। এমনকি যদি এটা খুব বেশি ঘনত্ব হয়, পানিতে দিলে ডুবে যায় এবং সাইজ ভালো থাকে, তাহলে কোটির উপরে যায় 1 কেজি দাম। এগুলা আমাদের দেশে যেগুলো পাওয়া যায় এগুলা ধরুন নিচের দিকে 6-7 হাজার টাকা 1 কেজি, আর উপরের দিকে ধরুন 2 লাখ টাকা। আর যদি গহীন জঙ্গলে পাওয়া যায় ওইটা আমাদের দেশে এখন আর পাওয়া যায় না, ওগুলা শ্রীলঙ্কার দিকে পাওয়া যায় এখন মাঝে মধ্যে। তো ওদের যদি বড় সাইজের হয় আর খুব বেশি হয়, খুব ভারী, যে পানিতে দিলে ডুবে যাবে, তাহলে ওগুলা চাইনিজরা ধরেন $1 লাখ এরকম দিয়ে কিনে নেয়। বাংলাদেশি টাকায় কোটির উপরে পড়ে 1 কেজি দাম। আর এটা হচ্ছে আতর। আগের কাছ থেকে তো আমরা মানে সুগন্ধি কাঠও নেই, আবার আতরও নেই। আতরটা ধরেন এইখানে আছে প্রায় 100 তুলা আতর আছে, মানে হোলসেল প্রাইস 8 লাখ টাকার আতর এই বোতলে। আগে দর্শনদারি, পরে গুণ বিচারী। আগুর আতরের বোতল বা আগুরদানি দারুণ দর্শনীয়। মধ্যপ্রাচ্যের আরবরা আগুর কাঠকে বলেন উদ, আর আতরকে দেহনেল উদ, অর্থাৎ আগুরের তেল। মহার্ঘই সুগন্ধি তেল খুব পছন্দের বস্তু বলেই বাজারজাত করা হয় মন কাড়া আতরদানিতে ভরে। নিসর্গধন্য এই মাধব খাসিপুঞ্জি সুজানগর ইউনিয়নের 10 কিলোমিটার দক্ষিণ পূর্বে দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে। অন্য সম্প্রদায়ের ধরাছোঁয়ার বাইরে খাসিরা পুঞ্জীভূত ঘরবসত গড়েন নিজস্ব সীমানা ও সাংস্কৃতিক বলয়ের মাঝে। ওদের গ্রাম বা পাড়ার আরেক নাম তাই পুঞ্জি। বাড়ির আঙিনা ফুলগাছের শোভায় সাজিয়ে রাখতে খুব ভালোবাসেন খাসিরা। ফুলগাছ নেই এমন বাড়ি তাই একটাও নেই খাসিপুঞ্জিতে। খাসিদের ঘর দৌড় উঠান ছিমছাম পরিপাটি, প্রকৃতিধন্য। প্রকৃতির সাথে মিতালি পাতানো মঙ্গোলীয় খাসিরা যে অনাধুনিক নন বোঝা যায় সোলার প্যানেল ও ডিশ অ্যান্টেনা দেখলে।
প্রাত্যহিক কাজে কর্মিষ্ঠ খাসিদের আলস্য নেই কোনো। খাসিদের ঘরবাড়ি আগে ছিল বাঁশ, কাঠ, বেড়ার, এখন বেড়েছে টিন, ইট ও কংক্রিটের ব্যবহার। খাসিদের ঘরবাড়িগুলো টিলার গায়ে গায়ে হওয়ায় ওঠানামাটা ধাপ সিঁড়ি দিয়ে। বড় যে নয়, খাসিরা পান ফলান বনবনানীর গাছের গায়ে। পান সংগ্রহের জন্য গাছের ওপরে উঠতে হয় বাঁশের মই বেয়ে। গাছগাছালির গায়ে ফলানো তুম্পেও নামের এই পান কৃষিজীবী খাসিদের আয়ের প্রধান উৎস। রাসায়নিক সার ও কীটনাশক ওষুধ ব্যবহার হয় না বলে খাসিদের দূষণমুক্ত এ পানের বেশ কদর দেশে বিদেশে। কোথাও খাসি, কোথাও মণিপুরী, কোথাও বা সাঁওতাল, এ তিন নৃগোষ্ঠীর বাসিন্দারা বড়লেখায় বৈচিত্র্য এনেছে জীবনধারার ভিন্নতায়। বড়লেখার বুকে প্রায় ৬৫ বর্গ কিলোমিটার জুড়ে ২টি পাতা, একটি কুড়ির সবুজ গালিচায় সাজিয়েছে লক্ষ্মীছড়া, সমনবাগ, পাথারিয়া, শাহবাজপুর, কেরামতনগর ও ছোটলেখা চা বাগান সহ মোট ১৮টি চা বাগান। দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হওয়া বড়লেখার চা অন্যতম অর্থকরী ফসল হিসেবে দেশের অর্থনীতিতে যোগ করছে বিদেশি মুদ্রা। বড়লেখার পশ্চিমাংশের দখলদারি বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকির। মৌলভীবাজার ও সিলেটের ৫টি উপজেলার বুক জুড়ে থাকা প্রায় ১৮,০০০ হেক্টর আয়তনের হাকালুকির ৪০ ভাগই পড়েছে এই বড়লেখায়। বড়লেখায় সোনাই, ধামাই ও জুড়িসহ ছোট বড় নদী বইছে ১৩টি। প্রায় সবগুলোরই কম বেশি যোগাযোগ আছে এই হাকালুকির সাথে। বড়লেখার প্রায় ৪% পেশাজীবী মাছ ধরে জীবিকা চালান নদী ও হাওরের ১.৫ শতাধিক জলমহালে। হাকালুকির বুক পাখপাখালির জন্য যেমন অভয়াশ্রম, তেমনি গবাদি পশুর জন্য দারুণ চারণভূমি। বড়লেখার নদী ও হাওর শাসিত এলাকায় নৌযান চলাচলের অন্যতম প্রধান বাহন। হাকালুকি হাওরের পূর্ব পাশটা জুড়ে বেশ কয়েকটি হাওর শাসিত গ্রাম রয়েছে তালিমপুর ইউনিয়নে। হাওর পাড়ের এই গ্রামটির নাম হাল্লা। হয় মাছ ধরা, নয়তো কৃষিকাজ। হাল্লা গ্রামের বেশিরভাগ বাসিন্দার কর্মব্যস্ততা এই দুই কাজে। হাল্লাসহ হাওড়পাড়ের বেশিরভাগ গ্রাম
বর্ষায় থাকে জলবন্দি, আর শুকনো মৌসুমে থাকে 8-10টা গ্রামের মতোই। গৌরনগর নামের এই গ্রাম কাঁঠালের জন্য বিখ্যাত। ফলন বেশি বলে গ্রীষ্মে এ গ্রামের প্রচুর কাঁঠাল চালান হয় কাছে দূরের হাট বাজার মোকামে। দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়নের এই গৌরনগর হাকালুকি পাড়ের হাল্লা গ্রাম থেকে প্রায় 38 কিলোমিটার দূরে। গৌরনগর সহ বড়লেখার পলি উর্বর গ্রামগুলোয় পেশাজীবীদের প্রায় 48% গাঁটছড়া বেঁধেছেন কৃষিকাজের সাথে। উজান ঢলের বয়ে আনা পলি ও পানির কারণে মাটি যেমন খুব উর্বর, তেমনি জলসেচেরও সহজ সুবিধা। উর্বর মাটি ও উপযুক্ত আবহাওয়া কাজে লাগিয়ে বড়লেখার চাষিরা ধানসহ নানা ধরনের ফসল ফলান প্রায় 15,000 হেক্টর আয়তনের আবাদি জমিতে। বর্ষাকালীন বৃষ্টির সাথে লেনদেনের নিবিড় সম্পর্ক বাড়ন্ত শস্যের। গ্রামীণ প্রকৃতি তার আসল রং রূপ ফিরে পায় বৃষ্টি নামের প্রাণরসে ভিজেই। কৃষিজীবী যারা আবাদের ধাপভিত্তিক কাজ সারেন গা সহা বৃষ্টির সাথে তাল মিলিয়ে। ঋতু বৈচিত্র্যে ভরাই বড়লেখা তার জনপদ সাজিয়েছে 10টি ইউনিয়ন, 139টি মৌজা আর 309টি গ্রামের সমবায়ে। পুরো বড়লেখা উপজেলায় প্রতি বছর বৃষ্টি ঝরে কম বেশি 3000 মিলিমিটারের মতো। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর জন্য বৃষ্টির পানি ধরে রাখার চল আছে বড়লেখার গ্রাম জনপদে। দৈনন্দিন কর্মকাণ্ডে কিছুটা ছন্দপতন ঘটলেও বৃষ্টিবন্দি ঘরগেরস্থালিও গ্রাম জীবনে স্নিগ্ধতা বিলায় সবখানে। বড়লেখায় বৃষ্টির উৎপাত যেমন বেশি, এখানকার মাটির ঘরগুলোও তেমনই টেকসই। বড়লেখার গ্রামগুলোয় মাটির ঘরে বসবাসের ঐতিহ্য কম বেশি এখনও ধরে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। টিলাটক্কর প্রধান ভূবৈচিত্র্যের কারণে বড়লেখায় অন্য এলাকার তুলনায় গ্রীষ্মকালে গরম কিছুটা বেশি এবং শীতকালে শীতও বেশি। একই কারণে এখানে বৃষ্টিপাতও কিছুটা বেশি।
অর্ধলক্ষাধিক পরিবারের প্রায় লাখ তিনেক মানুষ বড়লেখাকে আপন করেছেন এখানকার ভূবৈচিত্র্য এবং আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিয়ে। বৃষ্টি এসে ব্যাঘাত ঘটালেও বৃষ্টি স্নাত বড়লেখায় জীবন চলে আপন গতিতে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ও বৈচিত্র্যে অশেষ ঐশ্বর্য মাধুর্যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের অনন্য জনপদ মৌলভীবাজারের বড়লেখা শুধু নামেই নয়, গুণেও বড়।